প্রিয়াঙ্কা বারাণসী থেকে দাঁড়ালে মোদি 2-3 লাখ ভোটে হেরে যেতেন। কে বলছেন? রাহুল গান্ধী। কেন বলছেন? তাই নিয়ে আমাদের আজকের আলোচনা। নমস্কার, আপনারা দেখছেন দ্য ওয়াল। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঐশী। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার। অমল, আপনাকে জিজ্ঞেস করব, আজকে ভোটের ফলাফল বেরিয়ে গিয়েছে, এতদিন হয়ে গেল, তারপরে রাহুল গান্ধী বলছেন যে প্রিয়াঙ্কা যদি বারাণসী থেকে দাঁড়াতো মোদি 2-3 লাখ ভোটে হেরে যেতেন। কেন বলছেন এমন? রাহুল গান্ধী আরেকটু রাহুল গান্ধী যেটা বলেছেন যে প্রিয়াঙ্কাকে বারাণসীতেই দাঁড়াতে বলা হয়েছিল এবং উনি যদি রাজি হতেন তাহলে মোদি যে পরিস্থিতি এবারে তৈরি হয়েছিল নির্বাচনে 2 থেকে 3 লাখ ভোটের ব্যবধানের মোদি হেরে যেতেন। মোদি এবারে প্রথমত মোদির তো এবারে মার্জিন অনেকটা কমেছে, উনি 1,55,000 ভোটের ব্যবধানে জিতেছেন। বিজেপির 2/3 বেশি সাংসদ যারা বিজেপির হয়ে জিতেছেন তাদের অনেকেরই মার্জিন কিন্তু মোদির থেকে অনেক বেশি। ফলে বারাণসীতে মোদি যে তার যে একটা জনপ্রিয়তা 2014-তে আমরা করেছিলাম সেই জায়গাটা নেই। তো প্রিয়াঙ্কা সেখানে যদি প্রার্থী হতেন, এখন রাহুল গান্ধী এই কথাটি কি তার বোন বলে বললেন? না, দুটি কারণে উনি বলেছেন। একটা তো হচ্ছে যে কথাটা উনি বলেছেন রায়বেরেলিতে, যেখানে আসলে নির্বাচনটা প্রিয়াঙ্কা লড়াই করেছেন। এই যে আমেঠিতে স্মৃতি ইরানি হেরে গেলেন, স্মৃতি ইরানি কিন্তু নির্বাচনের ঠিক আগেই উনি বুঝতে পেরেছিলেন যে উনি হারতে চলেছেন। ফলে উনি আগেই বলেছিলেন যে আমার তো বিরুদ্ধে তো প্রার্থী আসলে প্রিয়াঙ্কা গান্ধী, উনি সরাসরি ময়দানে আমার বিরুদ্ধে লড়াই করছেন না, আমার বিরুদ্ধে প্রচার করছেন। তার মানে হচ্ছে যে প্রিয়াঙ্কা গান্ধীর জনপ্রিয়তা এইটা প্রশ্নাতীত, এবং সেই জনপ্রিয়তা দিয়ে নরেন্দ্র মোদীও কিন্তু কুপকাত হয়ে যেতেন, এটা রাহুল গান্ধী বলতে চেয়েছেন। কিন্তু প্রশ্ন যেটা, যে রাহুল গান্ধী কেন কথাটি এতদিন পরে বললেন এই জন্যে যে ওরা জানেন যে গান্ধী পরিবারকে নিয়ে তো বিজেপি এবং নরেন্দ্র মোদী তার একটা ধারাবাহিক প্রচার আছে যে গান্ধী পরিবার এই, গান্ধী পরিবার ওই, গান্ধী পরিবার ওই। গত বছর থেকে বিজেপি তারা কিন্তু একটা প্রচার শুরু করেছে, বেশ কিছু ভিডিও তারা বাজারে এনেছিল যে রাহুল এবং প্রিয়াঙ্কা এদের মধ্যে যে ভাই বোনের যে সম্প্রীতির সম্পর্ক, বোঝাপড়ার সম্পর্ক, সেইটা সম্পূর্ণ সেটা নেই। এবং রাহুল গান্ধী কিছুতেই চান না প্রিয়াঙ্কা গান্ধী সামনের সারিতে আসুন, রাজনীতিতে আসুন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন, এটা রাহুল গান্ধী চান না। এই জন্যে যে প্রিয়াঙ্কার ব্যক্তিত্বের জোর বেশি, তার জনপ্রিয়তা বেশি, ফলে প্রিয়াঙ্কা যদি চলে আসে তাহলে রাহুল পিছিয়ে পড়বেন। এই প্রচারটা বিজেপি গত বছর থেকে শুরু করেছে। রাহুল গান্ধী জানেন যে আগামী দিনে, কারণ বিজেপি একটা ধাক্কা খেয়েছে কংগ্রেসের কাছে, ফলে এই নতুন ন্যারেটিভটাকে আবার তারা সামনে নিয়ে চলে আসবেন। ফলে উনি এইটা প্রকাশ্য করে দিলেন যে প্রিয়াঙ্কা গান্ধী তিনি তার ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে প্রতিদ্বন্দ্বিতা করেননি, কিন্তু কংগ্রেস বা রাহুল গান্ধী তারা চেয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী নির্বাচনে প্রার্থী হন। এটা 4-5 দিন আগে মল্লিকার্জুন খাড়গে যখন কংগ্রেসের রিভিউ মিটিং হয়, সেখানেও কিন্তু তিনি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে আমি খুব চেয়েছিলাম যে প্রিয়াঙ্কা জি নির্বাচনে লড়াই করুন। দলের অনেকেই চেয়েছিলেন, কিন্তু ওনার কিছু যুক্তি ছিল, উনি যে কারণে প্রার্থী হননি। তো এখানে জিজ্ঞেস করবো, এই যে বলছেন যে প্রশ্নাতীত তার জনপ্রিয়তা প্রিয়াঙ্কা গান্ধীর, তাহলে তিনি দাঁড়াতে চাইলেন না কেন বারাণসী থেকে? না, এইটাই কিন্তু খুব ইন্টারেস্টিং যে ভারতবর্ষে যেখানে ক্ষমতার একটা লড়াই চলছে, এবং এই ক্ষমতার লড়াই পরিবারের মধ্যে গিয়েও ঢুকে পড়েছে। অনেকগুলো জায়গাতে আছে, কোথাও কাকা ভাইপোর সঙ্গে লড়াই হচ্ছে, কোথাও বাবা ছেলের লড়াই হয়েছে, এই সমস্ত হয়েছে। কিন্তু গান্ধী পরিবার তারা কিন্তু বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে এই যে 3টি ক্যারেক্টার সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, এরা একটা জিনিস, এই মেসেজটা তারা ভারতবাসীকে দিচ্ছেন, ভারতবর্ষের রাজনীতিতে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যে নরেন্দ্র মোদী যে প্রচারটা করেন ওদের বিরুদ্ধে, এটার কোনো ভিত্তি নেই। প্রিয়াঙ্কা এটা জানেন যে দ্য মোমেন্ট তিনি পলিটিক্সে তো তিনি আছেনই, নির্বাচনী ময়দানে তিনি চলে আসবেন, তিনি সফল হবেন, এটাও তিনি খুব ভালোই জানেন। কিন্তু এই রাহুল এবং প্রিয়াঙ্কার মধ্যে একটা ডিভিশন তৈরি করার চেষ্টা হবে, তুল্যমূল্য বিচার করার চেষ্টা হবে। প্রিয়াঙ্কার এখানে একটা স্যাক্রিফাইস আছে, আমি বলবো যে সে নানান সময় তার কথার মধ্যেও এইটা উঠে আসে যে সে তার দাদার প্রতিষ্ঠাতা চায়, যে
আমি এমন কিছু করব না যেখানে আমার দাদা যে লড়াই সংগ্রামটা করে আজকে এই জায়গায় এসছে সেইখানে একটা বড় বাধা তৈরি হয়। দাদার সাফল্যে তিনি বাধা হতে চান না, তিনি কোনো মতেই বাধা হতে চান না। ফলে এইটা কিন্তু তার একটা ত্যাগেরও দৃষ্টান্ত আমি বলবো, যে তিনি রাহুল গান্ধীর প্রতিষ্ঠা চান। এবং আমরা যদি দেখি ওর কথাবার্তাতে, যেমন আমেঠিতে যে প্রচারটা প্রিয়াঙ্কা গান্ধী করেছেন, সেখানে কিন্তু বারবারই বলেছেন যে আমার দাদার প্রতি আপনারা সুবিচার করেননি, আগের বার আমার দাদার প্রতি আপনারা অবিচার করেছেন। এই যে কথাগুলো বলা, তার মানে হচ্ছে যে প্রিয়াঙ্কা এটাই চান, রাজনীতিতে রাহুল গান্ধীর প্রতিষ্ঠা চান। এমনকি প্রিয়াঙ্কার হাজবেন্ড তিনি কিন্তু এবারে একাধিকবার ইঙ্গিত করেছিলেন, ইঙ্গিত কেন প্রায় বলেইছিলেন যে তিনি নির্বাচনে প্রার্থী হতে চান, রায়বেরেলি, আমেঠি, এমনকি তার নিজের এলাকা সুলতানপুর থেকেও তিনি প্রার্থী হতে চান। লোকেরা তাকে চায়, এই কথা তিনি বলেছিলেন। প্রিয়াঙ্কা কিন্তু সেই ব্যাপারেও মানে সায় দেননি, হাজবেন্ডের ব্যাপারেও সায় দেননি। আমি তৃতীয় যে ক্যারেক্টারটির কথা বলবো, তিনি হচ্ছেন সোনিয়া গান্ধী। আজকের ভারতবর্ষে দেখা যাচ্ছে যে একজন প্রধানমন্ত্রী তার ম্যান্ডেট হারিয়েছেন, তিনি তার দলকে পূর্ণাঙ্গভাবে ক্ষমতায় আনতে পারেননি, জোটগতভাবে তিনি সরকার প্রতিষ্ঠা করেছেন, সেটা অন্যায় কিছু নয়। কিন্তু আমি বলছি যে ক্ষমতার লড়াই ভারতবর্ষে নানানভাবে আমরা দেখেছি, কিন্তু গত এই মানে 2-2.5 দশকে যদি বলা যায়, সোনিয়া গান্ধী 3 বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ তার কাছে এসেছিল। তিনি কিন্তু 3 বারই এই প্রস্তাবকে উনি করেছেন, মানে গ্রহণ করেননি। 91 সালে যখন রাজীব গান্ধী হঠাৎ করেই আততায়ীর মারা গেলেন এলটিটি জঙ্গিদের হাতে, তখনও কংগ্রেস কিন্তু সোনিয়া গান্ধীকে বলেছিলেন যে আপনি কংগ্রেসের সভানেত্রী হন এবং প্রধানমন্ত্রী হন। উনি রাজি হননি, উনি বলেছিলেন যে না। এখন এটা হতে পারে যে উনি কে হবেন সে ব্যাপারে হয়তো সিদ্ধান্ত দিয়েছেন, কিন্তু নিজে তো হননি। ভারতের প্রধানমন্ত্রী কিন্তু একটা প্রভূত ক্ষমতাশালী একটা পদ। হ্যাঁ, একটা 140 কোটি দেশের বা সেই সময় 80 কোটি দেশের প্রধানমন্ত্রী হওয়া, এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। ফলে হ্যাঁ, সেই পদকে মানে উপেক্ষা করা এবং বলা যে না আমি নই। দেন 2004-এ এমনও হয়েছিল যে একটা ঘোষণাও হয়ে গিয়েছিল যে সোনিয়া গান্ধী ইউপিএর প্রধানমন্ত্রী প্রার্থী হবেন, এবং ইউপিএ যারা সাপোর্ট দিচ্ছিল বামপন্থীরা সহ, তার মধ্যে অনেকগুলো দল ছিল যারা একটা সময় সোনিয়া গান্ধীকে বিদেশিনী বলে উপহাস করতেন, যেমন মুলায়ম সিং এর দল সমাজবাদী পার্টি, তারাও কিন্তু সাপোর্ট বলল যে আমরা সোনিয়া গান্ধীকে চাই। কিন্তু সোনিয়া গান্ধী পরের দিন বললেন যে না, আমার অন্তরাত্মা সায় দিচ্ছে না, আমি প্রধানমন্ত্রী হচ্ছি না, প্রধানমন্ত্রী হবেন মনমোহন সিং। এরপরে 2009 সালে যখন কংগ্রেস আরও তাদের শক্তি বৃদ্ধি করে আবার এলো, তখনও কিন্তু কংগ্রেসের একটা বড় অংশ চাইছিলেন যে সোনিয়া গান্ধী দায়িত্ব নিন, কিন্তু তারা মানে সোনিয়া তখনও তাদেরকে বিমুখ করেন। তিনি বলেন যে না, মনমোহনজি খুব সুন্দর সরকার চালাচ্ছেন, উনি থাকবেন, মানে প্রধানমন্ত্রীর কোনো পরিবর্তন হবে না। এখন রাজনীতিতে কেউ নানানভাবে বলতে পারে উনি রিমোট কন্ট্রোল। এখন আমি রিমোট কন্ট্রোল হয়ে আমি আর কতটা কি করতে পারবো? যদি পাওয়ারটা আমি আমার নিজের হাতেই নিতে পারতাম, তাহলে তো আমি আরো অনেক বড় কিছু করতে পারতাম। ফলে উনি তো এই ব্যাপারটা করেছেন। তেমনি আমি বলবো যে রাহুল গান্ধী, তিনি কংগ্রেসের সভাপতির পদ 2019-এ যে ছেড়ে দিয়েছিলেন, তারপরে কিন্তু শত অনুরোধও তিনি গ্রহণ করেননি। কারণ উনি ডিফিটটাকে অ্যাকসেপ্ট করেছিলেন এবং উনি মনে করেছিলেন যে নৈতিকভাবে আমার সরে দাঁড়ানো উচিত, কারণ আমি নেতৃত্ব দিয়েছিলাম, আমি ফেল করেছি। এই যে দৃষ্টান্তগুলো কংগ্রেসের অতীতের সঙ্গে তুলনা করে, অতীতে কংগ্রেস অনেক অনাচার করেছে ভারতবর্ষে, এটা ঠিক যে ক্ষমতা দখলের লড়াইয়ে কংগ্রেসের অনেক খারাপ দৃষ্টান্ত আছে, কংগ্রেসের ক্ষমতা আঁকড়ে থাকার ব্যাপারে খারাপ দৃষ্টান্ত আছে। তার ফলে কংগ্রেসের এই মানে অতীতের কিছু অন্ধকারময় অধ্যায়ের জন্যে আজকের কংগ্রেসের এবং বিশেষ করে গান্ধী পরিবারের এই যে ত্যাগের যে দৃষ্টান্তগুলি, আমি এগুলোকে ত্যাগই বলবো। রাজনীতিতে তো আমরা উল্টোটা দেখছি। তার ফলে এইগুলো সেইভাবে না, প্রায়শ্চিত্ত ঠিক নয়, কিন্তু মানে এগুলো ওদের না করলেও চলে। কিন্তু ওরা আসলে এটাই প্রতিষ্ঠা করতে চান যে নরেন্দ্র মোদী বা বিজেপি তারা যে
ন্যারেটিভটা খাড়া করছে, বর্ণনাটা, সেটা মিথ্যার স্বর্গ। এখন এটাকে মিথ্যা বলে শুধু আপনি ইয়ে করতে পারবেন না, আপনাকে দৃষ্টান্ত স্থাপন একদম, করতে হবে। actionও থাকতে হবে। ফলে ওদের এই যে দৃষ্টান্তগুলো, সেগুলো হয়তো চট করে মানুষের কাছে ধরা পড়ে না। আজকে রাহুল গান্ধীর এই কথাটা বলার উদ্দেশ্য কিন্তু তাই, যে আমাদের মধ্যে কোনো পাওয়ার স্ট্রাগল নেই। হ্যাঁ, এটা আমার বোনের ব্যক্তিগত সিদ্ধান্ত যে সে নির্বাচনে হবে না, সে দলের জন্য খাটাখাটি করবে। এবং প্রিয়াঙ্কা গান্ধীরও কিন্তু এটা আমি বলবো যে আমি অন্তত 2004 সাল থেকে, আমি 2004-এ আমেঠি, রায়বেরেলি এই জায়গার আমি ইলেকশন কভার করেছি। আমি তখন দেখেছি যে প্রিয়াঙ্কা গান্ধী কীভাবে দিনের পর দিন গ্রামে পড়ে থেকে ওখানে প্রচার করেন এবং ওনাকে মানুষ গ্রহণ করেছে। এইটাও কিন্তু একটা বিরাট ব্যাপার, মানুষ ওনাকে গ্রহণ করেছে। এবং বিশেষ করে আরও একটা জিনিস, শুধু ইয়াং জেনারেশন বা মাঝারি বয়স নয়, যারা ইন্দিরা গান্ধীকে সামনাসামনি দেখেছেন বা ওই সময় রাজনীতি দেখেছেন, তারা তো ছাপ খুঁজে পান, ইন্দিরার ছাপ খুঁজে পান, ওর বাচনভঙ্গি, ওর ব্যক্তিত্ব সব কিছুর মধ্যেই আছে সেটা। ফলে রাহুল গান্ধী আজকে আসলে এই যে একটা প্রচার এবং একটা ধারণাকে নির্মাণ করা হচ্ছে, এবং আগামী দিনে হয়তো সেটাকে আরো বড় করে নিয়ে যাওয়ার চেষ্টা হতে পারত, সেই জায়গাটাকে আটকানোর জন্য উনি আজকে এই কথাটি বললেন যে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। ধন্যবাদ অমলদা। আগামী দিনে প্রিয়াঙ্কা গান্ধীর রাজনৈতিক পথ কোন দিকে প্রশস্ত হয় সেদিকে থাকবে আমাদের নজর। আপনাদের চোখ থাকুক দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে।